অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই বলছেন হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত ঘরবাড়ি ক্ষতিপূরণ চাইছে ভারতীয়রা। গত সরকার নিজেদের ভারতের কাছে সমর্পণ করেছিল বলছেন রিজভী। জানাবো আবার সন্ত্রাসী হামলা হলে উপযুক্ত জবাব দিবে ভারত বলছেন মোদি। এবং সর্বশেষ জানাবো দেশে আগের মতোই চুরি ছিনতাই চলছে বলছেন ফয়জুল করিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই বলছেন হাফিজ উদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল সরকার, কারণ এদের পেছনে কোনো জনসমর্থন নেই। তবু আমরা আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করবে। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখন একটি নতুন অন্তর্বর্তী সরকার এসেছে। অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল সরকার, কারণ এদের পেছনে কোনো জনসমর্থন নেই। আমাদের দল এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন, যাতে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে আমরা বাংলাদেশের মানুষের দাবিগুলো তুলে ধরতে পারি। কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে থেকে আমরা যেই বলিষ্ঠ ভূমিকা আশা করি ততটা পাইনি। তবু আমরা আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করবে। তিনি বলেন, বর্তমান সরকার মানবিক করিডোরের কথা বলেছে। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। আমরা জানি না, জনগণ জানে না, প্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর দেওয়া হবে এবং এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এগুলো সম্পর্কে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলাপ আলোচনা করার দরকার ছিল। কিন্তু দেখি পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব আরেক কথা বলেন। জনগণ অন্ধকারে আছে। এটা কি ধরনের সরকার? আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত। গণতন্ত্রের জন্যই তো আমরা 16 বছর সংগ্রামের পর এই মাফিয়া সরকারকে বিদায় করেছি। এখনো কেন আমরা অন্ধকারে থাকব? সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, কিন্তু আমরাই জানি না কিসের জন্য এই করিডোর দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে ভারত হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার। শেখ হাসিনা সরকার দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। দেশের মানুষ বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারণ করেছে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত ঘরবাড়ি ক্ষতিপূরণ চাইছেন ভারতীয়রা। 4 দিনের তীব্র সামরিক সংঘর্ষের অবসান হওয়ার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এখন যুদ্ধবিরতিতে আছে। ভারত শাসিত কাশ্মীর অঞ্চলের অনেকেই সীমান্ত পারের গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষতিপূরণ দাবি করছেন। দুই দেশ পরস্পরের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে প্রায় 70 জন বেসামরিক নাগরিক নিহত হয়। এ সময়ে শত শত গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। পরে ফিরে এসে তারা দেখেন অনেকের বাড়ির ধ্বংস হয়ে গেছে বা ছাদ উড়ে গেছে। লাইন অফ কন্ট্রোল থেকে 7 কিলোমিটার ভারতের জম্মু জেলার আখনুরে অবস্থিত কোটমাইরা গ্রামের বাসিন্দা রোশন লাল। তিনি বলেন, আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? আমাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, খাওয়ার কিছু নেই। 47 বছর বয়সী রোশন জানান, গোলাবর্ষণে তার বাড়িটি আর বাসযোগ্য নয়। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে বিচার চাই। আমাদের ক্ষতিপূরণ প্রয়োজন। পাশের পাহাড়িওয়ালা গ্রামের কৃষক করণ সিং জানান, তিনি তার ক্ষেতে 7টি গরু কবর দিয়েছেন এবং তার পরিবার এখন অস্থায়ী আশ্রয়ে বাস করছে। তিনি বলেন, সংঘর্ষ শুরু হলে আমি গ্রাম ছেড়ে গিয়েছিলাম। এখন আমাদের থাকার কোনো জায়গা নেই। কাশ্মীর উপত্যকার সীমান্তবর্তী গ্রাম সালামাবাদ এই গোলাবর্ষণে আহত হয় বদরুদ্দিন নায়ক ও তার 6 বছর বয়সী ছেলে। তবে 5 দিন পর তারা বাড়ি ফিরে এসেছেন। তিনি বলেন, বাড়ি ফিরে ভালো লাগছে, কিন্তু আমার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার 2 চাচার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমরা স্থায়ী শান্তি চাই, কারণ সীমান্তে আমরা সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্ট পাই। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান, যারা উভয়ই কাশ্মীরের একটি অংশ শাসন করে এবং পুরো অঞ্চলটির মালিকানা দাবি করে। এই পর্যন্ত কাশ্মীর নিয়ে 3টি যুদ্ধের মধ্যে 2টি এবং বহু সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে। গত সরকার নিজেদের ভারতের কাছে সমর্পণ করেছিল বলছেন রিজভী। গত সরকার নিজেদের ভারতের কাছে সমর্পণ করেছিল। তাদের বিরুদ্ধে কথা বললে তারা মানতে পারত না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে দিল্লির কাছে এমনভাবে আত্মনিবেদন করেছিলেন, সেই আত্মনিবেদন থেকে তিনি ফিরে আসতে চাননি।
তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে। এর যে বর্জ্য নদীতে পড়ছে, দিনকে দিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি। বিএনপির এই নেতা বলেন, ফারাক্কা বাঁধ চালু করার বিষয়ে শেখ মুজিবকে জানানো হয়েছিল যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তখন শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সেদিনই হয়ে গেছে। এরপর আর তারা মনেই করেনি বাংলাদেশের সাথে কথা বলা দরকার। ন্যাশনাল ইন্টারেস্ট যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন বলে জানান তিনি। আবার সন্ত্রাসী হামলা হলে উপযুক্ত জবাব দিবে ভারত, বলছেন মোদি। পাকিস্তানকে সতর্ক করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের উদ্দেশ্য স্পষ্ট, যদি আরেকটি আক্রমণ হয় ভারত উপযুক্ত জবাব দেবে। যেমনটা জবাব দিয়েছিল 2016 সালে জম্মু ও কাশ্মীরের উরিতে সেনাঘাঁটির ওপর সন্ত্রাসী হামলার পর এবং 2019 সালের পুলওয়ামা হামলার পর বালাকোটে বিমান হামলার মাধ্যমে। নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসের প্রভুরা এখন বুঝে গেছে যে ভারতের দিকে চোখ তোলার একটি পরিণতি ধ্বংস ও মহাবিনাশ। বিমান বাহিনী সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সবসময় সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। শত্রুকে বারবার মনে করে দিতে হবে যে তারা এখন এক নতুন ভারতের সঙ্গে মোকাবেলা করছে। আমরা ঘরে ঢুকে মারব উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের জবাব দিয়েছি। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী একসঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছে। আমরা তাদের স্পষ্ট বার্তা দিয়েছি, পাকিস্তানে এমন কোনো জায়গা নেই যেখানে সন্ত্রাসীরা শান্তিতে থাকতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান পাঞ্জাবের আদমপুরের ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়ে এটি ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছিল সেটি সত্য নয়। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদী সকাল 6টা থেকে 15 মিনিটের দিকে ঘাঁটিতে যান। তাকে বহনকারী বিমানটি ওই ঘাঁটির রানওয়েতে অবতরণ করেছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদী সকাল 6টা 15 মিনিটের দিকে ঘাঁটিতে যান। তাকে বহনকারী বিমানটি ওই ঘাঁটির রানওয়েতেই অবতরণ করেছে এবং মোদি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে কথা বলেছেন। মোদি তার এক্স অ্যাকাউন্টে আদমপুর ঘাঁটি সফরের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। মোদি এক্স আদমপুরের ঘাঁটিতে যাওয়ার ব্যাপারে বলেছেন, আজ সকালে আমি AFS আদমপুরে গিয়েছিলাম এবং আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সাথে দেখা করেছি। সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক হিসেবে তাদের সাথে থাকাটা ছিল এক বিশেষ অভিজ্ঞতার। আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যা কিছু করে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ। দেশে আগের মতোই চুরি ছিনতাই চলছে, বলছেন ফয়জুল করিম। দেশে আগের মতোই চুরি ছিনতাই চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকে ভারতের সঙ্গে গোলামি চুক্তি করে গেছেন। আমাদের চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজ এলে বিনা শুল্কে তাদের মাল আগে খালাস হতো। গত 15 বছরে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার আমেরিকার তাবেদারি করে মানবিক করিডোর দেওয়া সহ চট্টগ্রামের সেন্ট মার্টিনে আমেরিকার ঘাঁটি দিতে চাইছে। উপদেষ্টারা 8 মাসে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এজন্য আমরা এই দেশের ছাত্র জনতা আন্দোলন করিনি। দেশে আগের মতোই চুরি ছিনতাই চলছে উল্লেখ করে মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমরা বৈষম্য দূর করতে আন্দোলন করেছি। শেখ হাসিনা বলতেন দেশে জঙ্গিবাদ বেড়ে গেছে, কিন্তু গত 8 মাসে কোনো জঙ্গির ঘটনা ঘটেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।